বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল আপনার একটা সিদ্ধান্তে, বিশেষ করে অলরাউন্ডার সাকিব আল হাসানের যেই ব্যাপারে আপনার যে খুব বোল্ড একটা ডিসিশন ছিল যে না, সে বাংলাদেশ ক্রিকেটার খেলতে পারবে না, সহজ বাংলায় যদি আমি বলি। এই ডিসিশনটাকে সাম্প্রতিক সময়ে যিনি দায়িত্বে আছেন তিনি বলেছেন যে এটা একটা, ওর বয়স অল্প, এটা একটা বাচ্চামো ডিসিশন ছিল। এবং আমরা তার একটা স্টেটমেন্টও দেখলাম যে সাকিব এবং মাশরাফির যে মামলাগুলো আছে সেগুলোর ব্যাপারে দ্রুত একটা ব্যবস্থা করে উনি চান যাতে করে ওনারা আবার খেলায় ফেরেন। আমি যখন দায়িত্ব গ্রহণ করি, একটু প্রেক্ষাপটটা যদি বলি, তখন বিসিবির সিনিয়র যারা দায়িত্বে ছিলেন তারা এই বিষয়টা সামনে নিয়ে আসেন যে এটার কিভাবে এখন সমাধানটা হবে। তো তখন আমরা একটা প্রক্রিয়া ওনারাই প্রস্তাব করেন। আমি বলতে পারি যে নাবিল ফাহিম স্যার ছিলেন বিসিবিতে, এখনও আছেন উনি ডিরেক্টর। তখন ফারুক ভাই নতুন দায়িত্বপ্রাপ্ত হন এবং ওনারা একটা প্রসেস চিন্তা করছিলেন যে সাকিব আল হাসান তার রাজনৈতিক অবস্থানটা যদি পরিষ্কার করে, জুলাই গণঅভ্যুত্থানে যেটা হয়েছে, যে গণহত্যা হয়েছে সেটাকে অ্যাকনলেজ করে। কারণ শুধু এমন না যে আমি ডিসিশন নিয়েছি, রাজপথেও এটা নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু তার দেশে ফেরা না ফেরা নিয়ে। তো তাহলে ওই প্রসেসটার মধ্য দিয়ে রিকনসিলিয়েশনটা ভাবা যায়। অবভিয়াসলি যেই মামলা থেকে শুরু করে যে বিষয়গুলো আছে, শেয়ার মার্কেট সহকারে আরও কিছু কমপ্লেক্সিটি ছিল এবং আছে, সেগুলো সেই প্রক্রিয়া অনুযায়ী চলবে। যেমন আমি জুডিশিয়ারিতে তো আমি হস্তক্ষেপ করতে পারি না যে আপনি মামলাটা উইথড্র করে দেন। তো তবে আমাদের দিক থেকে আমরা ইজি হবে, এবং কয়েকবার আলোচনা হয়েছে, আপনারা দেখেছেন, কথাও হয়েছে। কিন্তু আমরা পরে দেখলাম যে শেখ হাসিনার জন্মদিনে তিনি শেখ হাসিনার ছবি পোস্ট করলেন তার নেত্রী হিসেবে, অ্যান্ড তিনি তার পলিটিক্যাল অবস্থানটা কোনোভাবেই পরিবর্তন বা কোনোভাবেই সেখান থেকে সেই অবস্থানটা কতটুকু ঠিক বা ব্যাঠিক সেটা মানুষের কাছে স্পষ্ট করাটা গুরুত্বপূর্ণ মনে করলেন না। তারপরে আজও করেননি। এবং তখনই আমি এই সিদ্ধান্তটা জানাই যে এটা এখন আর তাকে বাংলাদেশ দলে খেলার কোনো সুযোগ দেয়া আমার জায়গা থেকে, আমি এই গণঅভ্যুত্থানের ফলে এবং এই গণঅভ্যুত্থানের নেতৃত্বের একটা প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলাম, এবং যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের কে এক ধরনের তাদেরকে বিবেচনায় না নিয়ে, তাদের সেই কষ্টের দিকটা বিবেচনায় না নিয়ে যদি আমি তাকে খেলতে সুযোগ করে দিই, এটা আমার দিক থেকে ফেয়ার হবে না। সেই জায়গা থেকে আমি তখন সরকার উচ্চ পর্যায়ের সাথেও কথা বলি, তারাও এই সিদ্ধান্তের সাথে একমত হওয়ার পরে আমি সেই ঘোষণাটা দিই। কিন্তু এখন যেটা হচ্ছে, যেটা আপনি বললেন যে তিনি বলেছেন, তিনি যদি এটা বলে থাকেন যে মামলার বিষয়গুলো তিনি দেখবেন, তাহলে আমি বলবো বাংলাদেশের জুডিশিয়ারির তাহলে আর দরকার নেই। তাহলে আমিনুল ইসলাম তিনি প্রধান বিচারপতি হয়ে বলেছেন যে মামলাগুলোকে যতটুকু সম্ভব এগুলোকে মানে দ্রুত নিষ্পত্তি করা বা একটা ব্যবস্থায় নিয়ে আসা। মামলা নিষ্পত্তি করা তো সরকারের কাজ না, সেটা জুডিশিয়ারির কাজ। এবং মামলার বাইরে যে বিষয়গুলো দুদকে আছে, যে বিষয়গুলো ইয়াতে আছে, যে আমাদের স্টক এক্সচেঞ্জের যেই অভিযোগ বা যেই অনগোয়িং ইনভেস্টিগেশনগুলো আছে, এগুলোতে সরকারের হস্তক্ষেপ করাটাই আসলে অনুচিত, বা করার কোনো এখতিয়ার সরকার রাখে না। যেহেতু উনি এগুলো বলেছেন, উনি ওগুলো এখতিয়ার বহির্ভূতভাবে বলেছেন বলেই আমি মনে করি। এবং উনি যদি এটা করেন, সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা প্রসেসের মধ্য দিয়ে হতে পারে। এই প্রসেসটা মানুষের কাছে পরিষ্কার হওয়া উচিত। নাহলে এটা মনে হবে যে উনি দায়িত্বে এসেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, এবং সেদিকেই যাচ্ছে বিষয়গুলো। মানে এটা যদি করাই হয় ওনাদের ক্ষেত্রে, সাকিব এবং মাশরাফির ক্ষেত্রে, এটা একটা ব্যাড এক্সাম্পল তৈরি হবে কিনা, মানে এই সুযোগটা অন্যরাও নিতে পারেন কিনা তাহলে সেক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই। এবং আমি মনে করি যে এইটা বিএনপির যারা গত 17 বছর যারা অন্যায়, অবিচার, অত্যাচারের শিকার হয়েছেন, তাদের প্রতি এক ধরনের ইনজাস্টিস হবে। এবং তাদের সেই অন্যায় অবিচারের শিকার হওয়ার পিছনে সম্মতি উৎপাদনে তো এই সেলিব্রিটিরা ছিলেন যারা রাজনীতিতে যুক্ত হয়েছেন। এবং আপনি যদি দেখেন, নির্বাচনের আগে, আমি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার আগে আমরা একটা বিজ্ঞপ্তি দিয়ে এসেছিলাম যে কোনো প্লেয়ার নির্বাচনী প্রচারণায় যুক্ত হতে পারবে না। কারণ আমরা মনে করি আমাদের প্লেয়াররা অ্যাবভ অল কাইন্ড অফ দেশের ইন্টারনাল মতানৈক্য, রাজনৈতিক দর্শন, এই সব কিছুর ঊর্ধ্বে তারা ন্যাশনাল, অ্যান্ড তাদেরকে ওই ন্যাশনাল জায়গাটাতেই রাখা উচিত। তাদেরকে যদি আমরা ওই ন্যাশনাল জায়গাটাতে না রাখতে পারি, তাহলে তাদের প্রতি যেই দেশব্যাপী যেই সমর্থন এবং সাপোর্টটা তাদের প্রয়োজন পুরো স্পোর্টস ইকোসিস্টেমের জন্য, সেটা হ্যাম্পার্ড হবে, এবং ইতিপূর্বে হয়েছে। তো এটা আমি মনে করি সামনের দিনেও বাংলাদেশের স্পোর্টসের পলিসি হিসেবে অন্তর্ভুক্ত থাকা উচিত। আরেকটা বিষয় একটু অ্যাড্রেস করতে চাই। আপনার দায়িত্ব নেওয়ার পরে সর্বপ্রথম আপনাকে যেটা নিয়ে সমালোচনা হয়েছে, একটা ঠিকাদারি প্রসঙ্গ, যেটা আপনি পরবর্তীতে স্ট্যাটাস দিয়েও ক্লিয়ার করেছিলেন। এটা মানে এটা দুইভাবে বলা যায়। একটা হচ্ছে যে আপনার বাবা ঠিকাদারি পেতেই পারেন, এক, আবার পাওয়াটা নিয়েও প্রশ্ন তোলা যায়, কারণ আপনি তখন ক্ষমতায় আছেন।
কেন এরকম একটা সিচুয়েশন ফেস করতে হলো? আমি দায়িত্ব থাকা অবস্থায় আমার বাবা একই মন্ত্রণালয়ের একই মন্ত্রণালয়, কিন্তু আপনি ঠিকাদারি আপনি তিনি power-এ ছিলেন, জি। পেতে পারেন না। এটা মানে ক্লিয়ার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বা আমিও নিতে পারি না এই মন্ত্রণালয়ে। আমি হয়তো একটা মানুষ তো করতেই পারে, অন্য মন্ত্রণালয় বা অন্য কোথাও করতে পারে, তার স্বাধীনতা আছে। তবে এই প্রক্রিয়াটা যেই ঠিকাদারি লাইসেন্সটা ওটা ছিল ওই স্থানীয় যেই ছোটোখাটো রাস্তাঘাট কালভার্টের কাজ হয় সেটা, এবং সেটার সেই ঠিকাদারি লাইসেন্সটা দিয়ে থাকে হচ্ছে জেলা পর্যায়ের থেকে, জেলার যে চিফ ইঞ্জিনিয়ার, জেলার একজন ইঞ্জিনিয়ার থেকে জেলার দায়িত্বে এলজিডির আন্ডারে তিনি দিয়ে থাকেন। সেটা মিনিস্ট্রি পর্যায়ে আসে না, ফলে আমি সেটা অবগতই হতে পারি না। বাবা আপনার সঙ্গে ডিসকাস করেন নাই? আমার সাথে ডিসকাস করেন। আমি সেটা প্রথম যখন একজন সাংবাদিক আমাকে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে দিল তখন আমি পেয়েছি, এবং তখন বাবার সাথে কথা বলার পরে তিনি কনফার্ম করেছেন। এবং তিনি সেটা করেছিলেন তার কিছু বন্ধুবান্ধব যারা ঠিকাদারি ব্যবসা করে, তারা তাদের সুবিধার জন্য, আমার বাবার লাইসেন্স হলে তাদের সুবিধা হবে টু গেট ওয়ার্ক, এই কারণে তারা বাবার থেকে ইনফরমেশন নিয়ে তারাই করেছে। তারপর আমি সাথে সাথে সেই ইঞ্জিনিয়ারকে ফোন দিলাম যে আপনি কেন আমাকে অবগত না করে বাবাকে লাইসেন্সটা দিলেন। তো সে খুবই ইতস্তত হয়ে সে বললো যে আঙ্কেল চাইছে, আমি তো বাংলাদেশের যে প্র্যাকটিস আর কি, তো তাকে আমি বললাম আপনি কালকে সকালের মধ্যে এটা ক্যান্সেল করেন, এবং বাবাও ক্যান্সেল করার একটা অ্যাপ্লিকেশন করলেন এবং সেটা ক্যান্সেল করা হয়েছে। এবং আমরা দেখেন আমাদের সময় আমি চাইলে তো বলতে পারতাম যে ঠিক আছে আমার বাবা করছে, দায়িত্ব তো আমি, আমার বাবা তো ব্যক্তিগতভাবে নাই, তিনি করতে পারেন। কিন্তু আমরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটাকে খুবই ক্লিয়ারলি অ্যাড্রেস করেছি। যেমন আমি নির্বাচন না করলেও আমি সরকারে থাকি না নির্বাচনের সময়, আমি তো চাইলে বলতে পারতাম যে স্যার আমরা তো পদত্যাগ করেছি, আমাদেরকে তো অপসারণ করা হয়নি, স্যার আমি তো ইলেকশন করবো না, আমি থাকি। বা আমাদের আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম তিনিও, তো এটাকে আমরা খুব ক্লিয়ারলি আমাদের সময় এক্সাম্পলারি হিসেবে সেট করার চেষ্টা করেছে যে এই দায়িত্বে থাকা অবস্থায় এমন কিছু করব না যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং ওল্ড প্র্যাকটিস। যেমন আমাদের যারা এমপি আছেন বা বিগত সময় হয়েছেন, আপনি একজনের নামে খোঁজ নিলে হয়তো একাধিক কোম্পানি পাবেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান পাবেন। তিনি যদি মন্ত্রণালয়ের দায়িত্বে, ওই মন্ত্রণালয়ের লাইসেন্স তার আছে, ওই মন্ত্রণালয়ে তিনি ব্যবসা করেন বা তার ভাই এই ব্যবসা করে বা এটা। এবং সামনের দিনও আমরা দেখতে পাবো, আমরা দেখেছি বিএনপির মন্ত্রিসভায় প্রায় 60% ব্যবসায়ী এবং একজন ঋণখেলাপি নিজে গভর্নর। তো এই বিষয়গুলো পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আসে। তো এটা আমরা চেয়েছি আমাদের সময় এই জিনিসগুলো যাতে না থাকে। এখন পিপল উইল গেট টু মানে কম্পেয়ার তখন কিভাবে চলেছে, আগে কিভাবে চলেছে, এখন কিভাবে চলছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনি বের হওয়ার পরে চাকরি খুঁজছিলেন এরকম কথাবার্তা আমরা শুনেছি, এবং চাকরির স্যালারি পর্যন্ত ঠিক করে দিয়েছেন। কতটা সহজ আপনার জন্য বাংলাদেশের এই কনটেক্সটে চাকরি পাওয়া? আসলেই কঠিন। আমি যখন লাস্ট একটা পডকাস্ট আমি বলেছি, এর আগে আমি ইন্টারনালি করেছি কি, একটা জায়গায় আমি কাজও করেছিলাম, কাজ করেছি বলতে কনসাল্টিং জায়গা থেকে বুদ্ধি পরামর্শ দেয়া, কমিউনিকেশনে কিছু হেল্প করা, এবং তারা আমাকে একটু সম্মানীয় দিয়েছিলেন, বাট ওইটা ফ্রিল্যান্সিং টাইপ ছিল। এবং ওইটা বলার পরে আমাকে কয়েকজন যোগাযোগ করেছেন, আমাদেরই কয়েকজন বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, তারা ব্যবসা করেন, তাদের এখানে করেছে। আমি তাদের সাথে কথা বলছি, হয়তো জয়েন করতে পারি। আই থিঙ্ক পলিটিক্সটা কারো পেশা হতে পারে না, এবং পলিটিক্স যখন কেউ পেশা হিসেবে নিয়ে নেয়, আমরা দেখি যে সিস্টেমেটিক কারাপশন বলে একটা কথা আছে। আমি এই জন্য বিসিবি ডিরেক্টরদের জন্য একটা স্যালারি ফিক্স করতে চেয়েছিলাম, যদি সেটা আমি পারি নাই। কারণ একজন ডিরেক্টর তিনি প্রায় 24 ঘন্টা এটার পেছনে থাকেন, তিনি কোনো একটা ডিপার্টমেন্টও রান করছেন, সেখানে একটা ডিপার্টমেন্টেও সে কাজ করছেন, ওইটা তো তার এক্সিকিউটিভ ক্যাপাসিটিতে তিনি কাজ করছেন। তো সেটা অনারারি যখন হয়, তখন তাকে সেখান থেকে কিছু ক্যাপিটালাইজ করার, কিছু টাকা পয়সা বের করার বা ব্যবসা করার দিকে তাকে ঝুঁকতে হয়, কারণ তিনি পুরোটা সময় সেখানে দিচ্ছেন। তো এটা একটা সিস্টেমেটিক কারাপশনের মতো। তো এটা পলিটিক্সও এটা প্রাসঙ্গিক। তো আমার মনে হয় যে সকল রাজনীতিবিদেরই একটা অল্টারনেটিভ পেশা থাকতে পারে, থাকা উচিত। ব্যবসাও যদি থাকে সেক্ষেত্রেও ট্রান্সপারেন্সি থাকা উচিত। আমরা এরকম দেখতে চাই না যে কেউ দায়িত্বে থাকার আগে তার সম্পত্তি এবং দায়িত্বের থেকে নামার পরে তার সম্পত্তি বা তার ব্যবসাটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট করছে। এটা যদি না হয় তাহলে এটা থাকতে পারে এবং থাকা উচিত। এবং আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশে যারা পলিটিক্স করেন তাদেরই ট্রান্সপারেন্সিটা টুয়ার্ডস পিপল আছে, এবং এটা আমাদের দিক থেকে এই ট্রান্সপারেন্সিটা নিয়ে আসা প্রয়োজন। সাম্প্রতিক সময়ে মেয়র নির্বাচনে আপনার নাম এসছে, এটা কতটুকু আসলে সত্য? দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমাকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। যেহেতু আমরা আগের নির্বাচনটায় একটু দেরিতে প্রস্তুতি নেওয়ার কারণে আমাদের রেজাল্টটা আরও বেটার হতে পারতো,
দেখা গেছে আগের দিন বা কেউ কেউ 30 দিন 40 দিন পেয়েছেন মাত্র ক্যাম্পেইন করার। ওই ভুলগুলো থেকে বা ওই চ্যালেঞ্জগুলো যেগুলো আমরা ফেস করেছি ন্যাশনাল ইলেকশনে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা এবার লোকাল গভর্নমেন্টে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে চাই। যে কারণে আপনারা হয়তো দেখেছেন আমাদের একটা কমিটিও হয়েছে সার্জিস আলম এবং আব্দুল রহমান মাসুদকে দায়িত্ব দিয়ে, এবং সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এখানে ইলেকশন করবেন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ইতিমধ্যে, আর বাকি জায়গাগুলোতে বাছাই চলবে এখন। যে সাংগঠনিক প্রস্তুতিটা গ্রহণ করা নির্বাচনের জন্য আমাদের সাংগঠনিকই একটা বড় চ্যালেঞ্জ ছিল, আমাদের লোকবল ছিল না কেন্দ্র পাহারা দেয় এই বিষয়গুলোর জন্য। তো সেই হিসেবে আমাকে জানানো হয়েছে, এখনও চূড়ান্তভাবে আমরা সিদ্ধান্ত নিলে সেটা আমরা আমাদের নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে অ্যানাউন্স হয়ে আসবে। তো প্রাথমিকভাবে আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি, সংগঠনের সাথে কথা বলছি। এবং আপনি যদি দল থেকে দেওয়া হয় আপনি নির্বাচন করতে চাইবেন নিশ্চয়ই? আমি অবশ্যই কাজ করতে চাইবো, এবং আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে 1 বছরের কাছাকাছি সময় দায়িত্বে থাকার কারণে আমার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে সেখানে কাজ করার, এবং সিটি কর্পোরেশনগুলো সবগুলোই তখন আমার অধীনে ছিল, এবং কিভাবে কাজ হয়, কিভাবে প্রবলেমটা সলিউশন করা যায়, কোথায় চ্যালেঞ্জ আছে, কোথায় ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ আছে সিটি কর্পোরেশনের, কোথা থেকে আরও কর বৃদ্ধি করা সম্ভব। তো এই সব কিছুই একটা ধারণা আছে, ফলে সেটা আমি কাজে লাগাতে চাই অবশ্যই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।